প্রিয় শিক্ষার্থীদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আলোচনা করব। সেই অধ্যায়টা হলো খতিয়ান। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। তো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো খতিয়ান। নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো খতিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠ শেষে তোমরা কি জানতে পারবে? প্রথমত হলো তোমরা খতিয়ান সম্পর্কে ধারণা পাবে, খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবে এবং খতিয়ানের নমুনা চক তোমরা অঙ্কন করতে পারবে। আজকে আমি তোমাদের খতিয়ানের অঙ্কনের জন্য যে দুটি ছক রয়েছে, টি ছক এবং চলমান জ্যার ছক, আমি আজকে টি ছক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আজকে জানবো প্রথমে খতিয়ান কি। খতিয়ানের ইংরেজি প্রতিশব্দ হলো লেজার। খতিয়ান কি আমরা প্রথমে জানি। খতিয়ান হচ্ছে হিসাব নিকাশের একটি পাকা বই, যে বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভিন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামের আওতায় শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয়। এক কথায় খতিয়ান হচ্ছে সকল প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রূপ। খতিয়ানের ইংরেজি প্রতিশব্দ হলো লেজার শব্দটি লেজ থেকে এসেছে, যার অর্থ হলো তাক। খতিয়ানকে সকল হিসাবের বা বইয়ের রাজা বা হিসাবের পাকা বই বলা হয়। তার মানে খতিয়ানকে কি বলা হয়? সকল হিসাবের রাজা। এরপরে খতিয়ানকে লেনদেনের স্থায়ী ভান্ডারও বলা হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা এগুলো মনে রাখবে। সকল বইয়ের রাজা বা হিসাবের পাকা বই বলা হয় কাকে? খতিয়ানকে। খতিয়ানকে লেনদেনের স্থায়ী ভান্ডার বলা হয়। জাবেদা তৈরি হচ্ছে গুলো খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। এই কথাগুলো তোমরা মনে রাখবে। তো আমরা জানবো প্রথমে যেখানে যে আলোচনা, সেখান থেকে খতিয়ানের শব্দ কোথা থেকে এসেছে? লেজার থেকে এসেছে। লেজার শব্দটি লেজ থেকে এসেছে, যার অর্থ তাক। তাক কেন বলা হচ্ছে? আমরা একটা তাকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে রাখি। তো খতিয়ানেরও প্রতিটা লেনদেন আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকার পক্ষ চিহ্নিত করে নির্দিষ্ট শিরোনামের আওতায় আলাদা আলাদা করে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয়। তো এই জন্য খতিয়ান বলা হচ্ছে খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। এখন আমরা খতিয়ানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। খতিয়ানের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। খতিয়ান প্রস্তুতে টি ছক বা চলমান জ্যার ছক অনুসরণ করা হয়। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জ্যার বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক ভূমিকা পালন করে। খতিয়ান লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। আমরা যখন জাবেদা তৈরি করেছি, সেখানে আমরা খতিয়ান পৃষ্ঠা নম্বর উল্লেখ করেছি। খতিয়ানে জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হবে। খতিয়ানের উদ্বৃত্ত হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রায়মিল প্রস্তুত করা হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা কি পেলাম? 6টা খতিয়ানের বৈশিষ্ট্য এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের আমরা 6টি বৈশিষ্ট্য পেলাম। তাহলে আমরা খতিয়ান সম্পর্কে জানলাম, খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। খতিয়ানে আমরা এখানে বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য 2টা পয়েন্ট রয়েছে, তোমরা একটু খেয়াল করবে। সেই 2টা পয়েন্ট হলো খতিয়ান প্রস্তুতে টি ছক বা চলমান জ্যার ছক অনুসরণ করা হয়। 2টা ছকে খতিয়ান প্রস্তুত করা হয়, টি ছক বা চলমান জ্যার ছক। টি ছকটা হলো
এটা একটা সনাতনী পদ্ধতিতে এটা খতিয়ানভুক্ত করা হয়। আর চলমান জেয়ার চক এটা আধুনিক পদ্ধতি। তোমাকে যদি বলা হয় টি চক, তার মানে এটা সনাতনী পদ্ধতিতে, সনাতন পদ্ধতি অনুসরণ করা হয়। আর চলমান জেয়ার চকে মানে হলো আধুনিক পদ্ধতি। এটা প্রতিটা খতিয়ানের উপরে শিরোনাম দিতে হবে। খতিয়ানের প্রত্যেকটা খতিয়ানে হিসেবে জেয়ার টানা হবে। আমরা জেয়ার মানে হলো উদ্বৃত্ত, ব্যালেন্স। তো আমরা এগুলো এখন দেখব কিভাবে আমরা খতিয়ান প্রস্তুত করব। খতিয়ানের প্রথম কাজ হলো পোস্টিং, যেটাকে বাংলা বলা খতিয়ান মুক্তকরণ। পোস্টিং আমরা কিভাবে করব, প্রথমে আমরা জিনিসটা জানবো। এখানে একটা লেনদেন দেওয়া আছে, জানুয়ারি 1, 2017 নগদে 15,500 টাকা। এটাকে আমরা যখন জাবেদা করব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। মনে রাখতে হবে খতিয়ান প্রস্তুতের আগে জাবেদা প্রদান করতে হবে। আমরা জাবেদা থেকে খতিয়ানভুক্ত করব। এখানে একটা লেনদেন দেওয়া আছে, সেই লেনদেনের আলোকে এখানে জাবেদা করা হয়েছে। এখন আমরা এটা খতিয়ানে কিভাবে পোস্টিং দিব সেটা আমরা শিখব। এখানে একটা ছক দেওয়া আছে, এটা হলো খতিয়ানের তৈরির জন্য টি ছক। টি ছকে 8টা কলাম, ডেবিট অংশ, এখানে ক্রেডিট অংশ থাকবে। ডেবিট কলামে 4টা, ক্রেডিট কলামে 4টা। ডেবিট কি থাকবে? তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তদ্রূপ ক্রেডিটও থাকবে, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো খতিয়ানের ছক। এখন খতিয়ানের বৈশিষ্ট্য দেখেছি, প্রতিটা চকের জন্য আলাদা শিরোনাম থাকবে। এখানে একটা শিরোনাম দেওয়া আছে ক্রয় হিসাব। এখন দেখো শিরোনামটা কোত্থেকে আসবে। মনে রাখবে আমরা যে জাবেদা করব, জাবেদা থেকে হিসাব এর নাম আসবে। যেমন এখানে আমরা জাবেদায় 2টি হিসাব পেয়েছি, একটা হলো ক্রয় হিসাব আর একটা হলো নগদান হিসাব। তাহলে এই জাবেদার জন্য আমাকে 2টা ছক প্রদান করতে হবে, একটা হলো ক্রয় হিসাব আর একটা হলো নগদান হিসাব। এই 2টা ছক করা হয়েছে এই লেনদেনের জন্য, দুটোটা টিপ ছক অনুসরণ করা হয়েছে। এখন আমরা পোস্টিং কিভাবে করব সেটা আমরা এখন দেখাবো। যখন আমরা জাবেদা করেছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয়ের জন্য একটা ছক তৈরি করা হয়েছে, নগদানের জন্য আমরা খতিয়ান মুক্ত করতেছি কিভাবে একটু ফলো করবে। প্রথমত আমরা ছকে যথারীতি সাল, তারিখ দিয়ে দিব। এরপর আমরা ক্রয় হিসাব করতেছি। খতিয়ানভুক্ত করার নিয়ম হলো আমার সংশ্লিষ্ট লেনদেনে সেই হিসাবটা কোন দিকে আছে দেখতে হবে। যেমন ক্রয় করতেছি, ক্রয় হিসাব আছে ডেবিটে, ঠিক লেনদেনটা ডেবিটে হবে। আমি তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক লেনদেনটা হবে ডেবিটে। মনে রাখতে হবে বিবরণের মধ্যে হিসাবের নামটা হবে ঠিক বিপরীত। যে হিসাব করতেছি ওই হিসাব হবে না। যেমন আমি ক্রয় হিসাব করছি, বিবরণের মধ্যে ক্রয় হিসাব হবে না, ঠিক বিপরীত হিসাব। ক্রয়ের এখানে বিপরীত আছে নগদান, নগদান একটা হবে। মনে রাখতে হবে দিক ঠিক থাকবে, ডেবিটের লেনদেনটা ডেবিটে বসবে, কিন্তু হিসাবের নামটা হবে বিপরীত, যেটা ক্রেডিটে আছে নগদান। ঠিক এখানে সেটাই দেখানো হয়েছে। ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে লেনদেন হয়েছে, তবে ক্রয়ের হিসাবের ঘরের মধ্যেই ক্রয় কথাটা হবে না, তার সাথে বিপরীত যে লেনদেনের নাম আছে, যে হিসাবের নাম আছে সেটা আসবে। তদ্রূপ ভাবে আমার জাবেদায় নগদান আছে ক্রেডিটে, ক্রেডিট। তাহলে নগদের ঘরে নগদ কথা হবে না, তার বিপরীত হলো ক্রয় হিসাব। নগদ ক্রেডিট দিকে আছে, লেনদেনটা হবে ক্রেডিট দিকে। কি হিসাব লিখে? ক্রয় হিসাব লিখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে আমরা যখন জাবেদা করব, জাবেদা থেকে আমাকে যেই লেনদেন বা হিসাবগুলো আমরা খতিয়ানে লিখবো, এটার নাম হলো খতিয়ান মুক্তকরণ বা পোস্টিং। মনে রাখবে খতিয়ানের প্রথম ধাপ হলো পোস্টিং, পরবর্তী ধাপ হলো ব্যালেন্সিং। আমরা ব্যালেন্সিং নিয়ে একটু পরে আলোচনা করছি। আমরা প্রথমে এখন যে জিনিসটি দেখাচ্ছি সেটা হলো পোস্টিং। পোস্টিং কিভাবে দেবো আমি আবার রিপিট করছি তোমাদের জন্য। প্রথমে আমরা জাবেদা থেকে সংশ্লিষ্ট যে হিসাব করব সেই হিসাব জাবেদার মধ্যে কোন দিকে আছে দেখতে হবে। যেমন ক্রয় হিসাব করছি, এখানে আমরা ক্রয় আছে ডেবিট, তাহলে ডেবিট দিকে হবে। ঠিক বিপরীত হিসাব লিখে নগদান হিসাব লিখে। এখানে নগদান হিসাব করছি, নগদান হিসাব ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে হবে কি লিখে? ঠিক বিপরীত ক্রয় হিসাব, তাই ঠিক থাকবে। তোমাদের নিচে বর্ণনা আছে, খেয়াল করো। পোস্টিং এর দিকে লক্ষ্য করা যায় জাবেদা ক্রয় হিসাব ডেবিট, তাই ক্রয় হিসাব ডেবিট দিকে লেখা হয়েছে, কিন্তু বিবরণ কলামে ক্রেডিট হিসাবের খাতের নাম যেমন নগদান হিসাব লেখা হয়েছে।
তদ্রূপভাবে নগদান হিসাব আছে ক্রেডিট, তাই ক্রেডিট দিকে লেখা হয়েছে, কিন্তু বিবরণী কলামে ডেবিট হিসাব খাতের নাম, তার মানে ক্রয় হিসাব লেখা হয়েছে। তাহলে আমরা এই নিয়মে আমরা পোস্টিং দিব, যেটাকে খতিয়ানভুক্ত করা বলা বোঝায়। এখন আমরা শিখব হিসাবের জেরা টানা বা ব্যালেন্সিং। আমরা আগেই বলেছি খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে পোস্টিং, পরবর্তী ধাপ হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং এর বাংলা হলো উদ্বৃত্ত নির্ণয় বা জ্যা নির্ণয় করা। তাহলে আমরা ব্যালেন্সিং কিভাবে করব, যোগ্য কিভাবে করব, উদ্বৃত্ত কিভাবে করব, নির্ণয় করব, সেটা আমরা এখন দেখাবো। এখানে দুটো লেনদেন দেওয়া আছে। 2017 মার্চ 3 প্রথম লেনদেন হলো নগদ বিক্রয় 20,000 টাকা। মার্চ 10 আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। এই দুটো আমরা লেনদেন জাবেদা দিব। মার্চ 3 নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, যথারীতি 20,000 হবে। মার্চ 10 আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট দিব। কোনো সম্পত্তির সাথে ক্রয় কথা থাকলে কথা ক্রয় আসবে না, আমরা সংশ্লিষ্ট সম্পত্তির নাম লিখতে হবে। এই জন্য এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তো এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে কয়টি হিসাব পেলাম? নগদ একটি পেলাম, বিক্রয় একটি, দুইটি, আসবাবপত্র একটি, তিনটি। তো একটা হিসাব যদি একাধিক বার আসেও একবার হিসাব করা হবে। যেমন এখানে নগদান আসছে দুইবার, কিন্তু দুইবার হিসাব করা হবে না, কারণ আমি যে নগদান যে ছক তৈরি করবো, খতিয়ান ছক, সকল নগদান ওই ছকে আসবে। তাহলে আমরা এখানে ব্যালেন্সিং করার জন্য শিখবো কিভাবে ব্যালেন্সিং করা হয়, যোগ্য করা হয়। এখানে একটা কথা আছে দেখো, হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট এবং ক্রেডিট দিকে পার্থক্য নির্ণয় করাকে ব্যালেন্সিং বলা হয়। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের যে পার্থক্য সেটা নির্ণয় করা মানে ব্যালেন্সিং করা। এখন আমরা দেখব কিভাবে। তাহলে আমরা এখানে নগদান হিসাব করা হয়েছে, তিনচক একটা খতিয়ান করা হয়েছে, নগদান হিসাবের নাম নগদান। যথারীতি আমরা ছক তৈরি করব, তারিখ বিবরণ জাবেদা 20 টাকা, তারিখ বিবরণ জাবেদা 20 টাকা, ডেবিট ক্রেডিট থাকবে। এখন আমরা দেখব, আমি যেহেতু নগদান হিসাব করছি, জাবেদার মধ্যে নগদান আছে দুইটা, 3 তারিখে আছে, 10 তারিখেও আছে। 3 তারিখে নগদান আছে ডেবিট দিকে, 10 তারিখে আছে নগদান ক্রেডিট দিকে। তাহলে 3 তারিখের লেনদেনটা কোন দিকে হবে? আমরা পোস্টিং এর নিয়মে শিখেছি ডেবিট দিকে হবে। কি হিসাব লিখতে হবে? ক্রেডিট হিসাবের নাম, যেমন বিক্রয় হিসাব। যেহেতু নগদান ডেবিট আছে, ডেবিট দিকে হবে, বিক্রয় হিসাব লিখি। আর মার্চ 10 যেহেতু নগদান ক্রেডিট আছে, আমার ক্রেডিট দিকে লিখতে হবে কি হিসাব লিখে? বিপরীত হিসাব খাত, আসবাবপত্র হিসাব। তাহলে নগদান একটাতে ডেবিট আছে, ডেবিট দিকে বসছে, নগদান ক্রেডিট আছে, ক্রেডিট দিকে বসছে। তবে মনে রাখতে হবে, আমি আবারও বলছি, যে হিসাব সংশ্লিষ্ট হিসাবের নাম লিখবো সেটার নামে কোনো হিসাব বিবরণের মধ্যে বসবে না। যেমন নগদান হিসাব করছি, ভিতরে বিবরণের মধ্যে কোনো জায়গায় নগদান হিসাব বসবে না, তার সাথে বিপরীত হিসাব খাতটা বসবে। এখানে নগদের, এখানে 3 তারিখের বিপরীত হিসাব হচ্ছে বিক্রয় হিসাব, এই জন্য বিক্রয় হিসাব বসছে। 10 তারিখে নগদের বিপরীত ডেবিটে আছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব বসছে। এখন আমরা কিভাবে ব্যালেন্সিং করছি? ডেবিট দিকে 20,000, ক্রেডিট দিকে হয়েছে 15,000। যেটা বড় অঙ্ক সেটা ফলো করো। এটা 15,000, এখানে 20,000, 20,000 টাকা বড় অঙ্ক। তাহলে এই 20,000 টাকা এখানে বসে যাবে যথারীতি, এটা টাকাটা নিচে নামবে, এখানে 20,000 টাকা বসবে। তবে তোমরা খেয়াল করবে, এখানে যে দাগ রেখাটা আনা হয়েছে এটা সমান। দেখো আমি দেখাচ্ছি, সমান ভাবে হতে হবে, উপর নিচে হলে হবে না। এটা নিচে 20,000 দিয়ে দুইটা দাগ দিয়ে ক্লোজ, এখানে দুইটা দাগ দিয়ে ক্লোজ, হিসাব বন্ধ করতে হবে। তাহলে এখানে 20,000 টাকা ঠিক আছে, এখানে কিন্তু 20,000 টাকা ছিল না, ছিল 15,000 টাকা। তাহলে 20,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে আমার এখানে কত টাকা ব্যালেন্স হবে? 5,000 টাকা। 20,000 থেকে 15,000 গেলে কত টাকা হবে? 5,000 টাকা। এই 5,000 টাকা এটা হলো কি ব্যালেন্সিং, আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যালেন্সিং। 20,000 থেকে 15,000 গেলে 5,000, অর্থাৎ আমি যখন 5,000 টাকা দিব, 15 আর 5 তখন 20,000 টাকা হয়ে যাবে। যেটা 5,000 টাকা, এটা হলো ব্যালেন্স সিডি, ক্যারিড ডাউন। আমরা একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ব্যালেন্স সিডি কখন হবে? মনে রাখতে হবে যে মাস চলবে সেই মাসের শেষ দিন। মার্চের শেষ দিন হলো 31 মার্চ, 31 দিনের হলো মার্চ 31 হবে ব্যালেন্স সিডি, কত? 5,000 টাকা। আরও মনে রাখবে, যেটা ব্যালেন্স সিডি হবে সেটা পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি, আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, দেখো তীর চিহ্ন দিয়ে 5,000 টাকা। এটাকে হলো মার্চ 31, এর পরের মাস হলো এপ্রিল 1, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লিখতে হবে যে 5,000 টাকা। যেটা ব্যালেন্স সিডি হবে ঠিক বিপরীত দিকে বিডি হবে,
যদি সিডি ডেবিট দিকে হয়তো ব্যালেন্স বিডি হবে ক্রেডিট দিকে। এখানে সিডি ক্রেডিট দিকে হয়েছে বিধায় ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে। এটা এমন ভাবে লিখবে যাতে করে এই যে রেখার হিসাব বন্ধ করেছে, দুইটা দাগ দিয়ে 20,000 টাকা নিয়েছে, এটা নিচে হতে হবে, সাবধান। এটা এটা কোনো কারণে এটার উপরে যেতে পারবে না, এটা নিচে হতে হবে ব্যালেন্স সিডি। আর লেনদেনগুলো কিভাবে আসছে আমি তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে বুঝেছি। যেমন নগদান এটা ডেবিট ছিল, আমি যথারীতি এই যে ডেবিট দিয়ে হয়েছে বিপরীত হিসাব থেকে, এগুলো আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, তোমরা বুঝতে চেষ্টা করো। তাহলে আমরা খতিয়ানের প্রথম ধাপ হলো পোস্টিং, খতিয়ানভুক্তকরণ, এবং দ্বিতীয় বা পরবর্তী ধাপ হলো ব্যালেন্সিং। ব্যালেন্সিং মানে যোগ বিয়োগ করা, ডেবিটের যোগফল থেকে ক্রেডিটের যোগফল বিয়োগ করা, অথবা ক্রেডিটের যোগফল থেকে ডেবিটের যোগফল বিয়োগ করা। কোনটা থেকে কোনটা বিয়োগ করবো সেটা ডিপেন্ড করবে টাকার অঙ্কের উপর। যেমন এখানে ডেবিট দিক বড় ছিল 20,000, এই জন্য ক্রেডিট দিক ছোট ছিল, ডেবিট দিক থেকে ক্রেডিট দিক বিয়োগ দিয়েছি। 20,000 থেকে 15,000 দিলে আর 5,000 টাকা, এটা ব্যালেন্স সিডি। যেটা ব্যালেন্স সিডি পর মাসে 1 তারিখ ব্যালেন্স বিডি। তোমরা পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আরো ভালোভাবে বুঝবে। এখন আমরা দেখাবো কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করেছি বিডি সিডি। সিডি মানে ক্যারিড ডাউন। তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনের মধ্যে আসতে পারে সিডি এর পূর্ণরূপ কি, ক্যারিড ডাউন। এটাও আসতে পারে সিডি এর অর্থ কি, সি অবলিক ডি। সিডি এর অর্থ হলো নিচে নিতে বা স্থানান্তরিত হবে। যে সিডি আমরা ছিল যে আগের লাইনে তোমরা ফলো করো, এখানে যে সিডি 5,000 টাকা ছিল সেটা স্থানান্তরিত হবে, নিচে নিতে হবে 5,000 টাকা, এই জন্য সিডি। আর বিডি মানে হলো ব্রড ডাউন। বিডি মানে কি হলো, বিডি হলো ব্রড ডাউন। ব্রড ডাউন বিডি, ব্রড ডাউন। বিডি এর পূর্ণরূপ হলো ব্রড ডাউন, উপর থেকে আনিত, এটা উপর থেকে নিয়ে আসছি এই জন্য। তো সিডি এর এটা আগে লিখে হতো, এখানে এটা ইউজ করা হয় না, সিএফ এটা লিখতে পারো তুমি, ক্যারি ফরওয়ার্ড, অর্থ হলো সম্মুখে নিত। আর বিএফ মানে হলো ব্রড ফরওয়ার্ড, পেছন থেকে আনিত। তো আমরা কিন্তু এখন সিডি এবং বিডি ব্যবহার করি। আবার বলছে সিডি এর পূর্ণরূপ হলো ক্যারিড ডাউন, বাংলা অর্থ হলো নিচে নিত বা স্থানান্তরিত হবে। বিডি এর পূর্ণরূপ হলো ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। এগুলো পূর্ণরূপগুলো তোমরা ভালোভাবে পড়বে অর্থ সহ। এখন আমরা টি ছক এবং চলমান জার ছকের নমুনাটা দেখব। টি ছক এটা হলো খতিয়ান আমরা মুক্ত করার জন্য, এটা হলো সনাতনী ছক, সনাতন পদ্ধতি। যথাযথ কলাম হলো 8টা, এবং এখানে যে আমি রেখা দেওয়া আছে এখানে আমি হিসাবের নাম লিখতে হবে, যে হিসাব করবো ওই হিসাব। সাপোজ ক্রয় হিসাব হতে পারে, নগদান হতে পারে, ব্যাংক হতে পারে। আর 8টা কলাম, ডেবিট দিকে 4টা, ক্রেডিট দিকে 4টা। ডেবিট দিকে হলে তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠ টাকা, ক্রেডিট দিকে হবে তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠ টাকা। কিন্তু যেটা আধুনিক ছক বা আধুনিক পদ্ধতিতে খতিয়ান আমরা করব সেটা হলো চলমান জার ছক। সেখানে যথারীতি রেখার জায়গায় আমরা কি দিতে হবে, হিসাবের নাম দিব, যে ছক আঁকবো এটার উপরে হিসাবের কোড নাম্বার দিব, এবং আমাদের তারিখ বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা দিতে হবে। এখানে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স অবলিক জার অবলিক উদ্বৃত্ত লিখতে পারি, এটাকে দুই ভাগ করবো। একটা হলো ডেবিট অংশ, একটা হলো ক্রেডিট অংশ। তাহলে আমরা নমুনা ছকটা ভালোভাবে দেখবো। এটা হলো টি ছক পদ্ধতি, চলমান জার ছক পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় তোমাদেরকে উল্লেখ করে দিতে পারে টি ছক পদ্ধতিতে খতিয়ান করো অথবা চলমান জার পদ্ধতিতে খতিয়ান করো। উল্লেখ না করে দিলে তুমি যে কোনো ছকে খতিয়ান করতে পারবে। যখন উল্লেখ করে দিবে তখন অবশ্যই যে ছকটা উল্লেখ থাকবে ওই ছক অনুযায়ী করতে হবে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা খতিয়ান করব। তার আগে আমি তোমাদের খতিয়ান প্রস্তুতির জন্য একটা জাবেদা প্রদান করা হয়েছে, এটা বই থেকে নেওয়া, তোমাদের পাঠ্য বই থেকে, টেক্সট বুক থেকে নেওয়া। খেয়াল করো, এখানে কতগুলো লেনদেন দেওয়া আছে। 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা দিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। এটা 1 তারিখের লেনদেন। অনেকেই এই 1 তারিখের লেনদেনটা বাদ দিয়ে খেয়াল করে না। তোমরা খেয়াল করো উপরে এই অংশটা, এটা 1 তারিখের লেনদেন। এরপর তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ: মার্চ 2 আত্মপ্রতা ক্রয় 20,000 টাকা, মার্চ 3 পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা, মার্চ 5 পণ্য বিক্রয় 25,000 টাকা, মার্চ 8 বই ফেরত মানে ক্রয় ফেরত 2,000 টাকা,
মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। মার্চ 18 ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। মার্চ 22 পণ্য বিক্রি হতে চেক প্রাপ্তি 8,000 টাকা। মার্চ 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা। মার্চ 28 কর্মচারীর বেতন প্রদান 5,000 টাকা। আমরা এখন এই জাবেদাগুলো এই লেনদেনগুলো জাবেদা করব প্রথমে, কারণ খতিয়ান প্রস্তুতের জন্য আমাকে প্রথমে জাবেদা তৈরি করতে হবে। প্রথমত হলো নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো সে, তাহলে হবে জাবেদা। দেখো, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট লিখবে এবং টাকাটা ডেবিট ক্রেডিট সুদে লিখতে হবে, কারণ দিতে হবে। নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হলো, নিচে আমাকে একটা কারণ দিতে হবে। মার্চ 2 আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, যথাযথ টাকার অঙ্ক লিখবে। আসবাবপত্র ক্রয় করা হলো, কারণ 3 তারিখ হলো বাকিতে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, টাকাটা লিখবে এবং কারণ হলো বাকিতে পণ্য ক্রয়। 5 তারিখ হলো পণ্য বিক্রয় 25,000 টাকা, যেহেতু নগদে বিক্রয় করা হয়েছে, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, কারণ হলো নগদে পণ্য বিক্রয় করা হলো। তারপরে হলো 8 তারিখ বই ফেরত। বই ফেরত মানে ক্রয় ফেরত, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত বা বই ফেরত ক্রেডিট। আমরা জানি ক্রয় সাধারণত ডেবিট হয়, ক্রয় ডেবিট হলো ক্রয় ফেরত ক্রেডিট, আর ক্রয় ফেরতের সাথে বাকির ক্রয়ের সাথে পাওনাদারের সাথে সম্পর্ক, পাওনাদারকে সে ফেরত দিবে, এই জন্য পাওনাদার ডেবিট, বই ফেরত ক্রেডিট, কারণ হলো বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, বিভিন্ন পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, কারণ হলো পাওনাদারকে পরিশোধ করা হলো। এরপর 18 তারিখ ব্যাংক হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ হলো ব্যাংক হিসাব খোলা হলো। 22 তারিখ পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক পাইলে ব্যাংকে লেনদেন হবে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় ক্রেডিট হবে যেহেতু এটা আয়, আমরা জানি, আমরা আগের অধ্যায়ে জাবেদা নিয়ে আলোচনা করেছি, সেখানে বিস্তারিত আছে। কারণ হলো পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। 25 তারিখ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, ক্রয় ডেবিট, যেহেতু চেক বলছে ব্যাংক ক্রেডিট, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। 28 কর্মচারী বেতন পরিশোধ 5,000 টাকা, বেতন ডেবিট, নগদান ক্রেডিট, কর্মচারী বেতন প্রদান করা হলো। আমরা ফার্স্ট জাবেদাগুলো দিয়ে এগুলো আমরা জাবেদা যোগ করে হিসাবটা ক্লোজ করে দিব, আমাদের জাবেদা শেষ। এখন আমরা খতিয়ান করার পূর্বে আমাকে হিসাবগুলো চিহ্নিত করতে হবে, হিসাবের শিরোনাম দিয়ে আমাদের যেহেতু খতিয়ান করতে হবে। এখানে কি কি হিসাবের আমরা খতিয়ান করব, তোমরা কিছু তীর চিহ্ন দাগ ফলো করো। এখানে লেনদেন দেওয়া আছে আমার অনেকগুলো লেনদেন, এখানে তারিখ অনুযায়ী 1 থেকে আরম্ভ করে 28 তারিখ পর্যন্ত লেনদেন দেওয়া আছে। আমরা প্রথমে সেই লেনদেনগুলো থেকে, সেই জাবেদাগুলো থেকে হিসাবগুলো আলাদা করব। যেমন আমি চিহ্ন দিয়ে দিয়েছি, প্রথমে আমি নগদান নিলাম, তারপরে মূলধন নিলাম, আসবাবপত্র নিলাম, ক্রয় নিলাম, পাওনাদার নিলাম, বিক্রয় হিসাব নিলাম, বই ফেরত, ব্যাংক, বেতন। কিছু কিছু লেনদেনের অংশে আমি দাগ দিই নাই, কেন? কারণ হলো আমি যখন নগদান একবার হিসাবের তালিকা নিয়েছি, নগদ যদি আরো 5-12 আসে একই ছকে হবে। নগদ যদি 6টা লেনদেন হয়, 6টা ছক করার দরকার নেই, একই ছকে 6টা লেনদেন অন্তর্ভুক্ত হবে। ঠিক একইভাবে আমার আসবাবপত্র বা আমি যে বিক্রয় হিসাব বা ব্যাংক হিসাব, একাধিক লেনদেন আছে। ব্যাংক হিসাব 18 তারিখেও আছে, 22 তারিখেও আছে, 25 তারিখেও আছে, কিন্তু আমি 3টা ছক করব না, সকল ব্যাংক হিসাব একটা ছকে আসবে। এই জন্য এখান থেকে এভাবে করার পরে আমার এখানে কয়টা হিসাব পেলাম? 9টা। তাহলে এই সংশ্লিষ্ট জাবেদা থেকে 9টা খতিয়ান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভয় পাবে না, কারণ পরীক্ষায় একসাথে 9টা লেনদেন দিবেন। আমার সৃজনশীল পদ্ধতিতে খতে যদি 4টা দেয়, গতেও 4টা অথবা 3টা করে দিতে পারে, একসাথে 9টা দিবে না। এখানে হয়তো বা আলোচনার সুবিধাটা একসাথে দিয়েছে। আমরা প্রথমে জাবেদাভুক্ত করলাম এবং জাবেদা থেকে হিসাবগুলো চিহ্নিত করলাম। এখানে 9টা হিসাব, অর্থাৎ 9টা খতিয়ান করতে হবে। আজকে আমরা তোমাদের জন্য শুধুমাত্র টি ছক পদ্ধতিতে খতিয়ানটা আমরা আলোচনা করব, টি ছক পদ্ধতির খতিয়ান আলোচনা করব, তোমরা সেইভাবে দেখবে। এখন প্রথমে আমরা সংশ্লিষ্ট নাম দিয়ে হিসাবের খতিয়ানের জন্য ছকগুলো অঙ্কন করব এবং নাম দিব। তাহলে 9টা হিসাবের জন্য 9টা ছক অঙ্কন করতে হবে। এখানে আমরা প্রথম ছকের নাম হলো নগদান হিসাব দিব। নগদান, এখানে লেনদেন নগদের কয়টা আমরা একটু ফলো করি। 1 তারিখে নগদ আছে, নগদান ডেবিট আছে। 2 তারিখে আছে নগদ, 5 তারিখে আছে নগদ, 12 তারিখে আছে নগদ, 18 তারিখে আছে নগদ,
এরপর 28 তারিখে আছে, তাহলে এখানে 6টা নগদ লেনদেন আছে 6টা তারিখে। আমার সকল নগদ একটা ছকের মধ্যে বসবে। এখন আমরা দেখব টি ছক নগদান হিসাব যথারীতি আমরা ঘর অঙ্কন করবো, ডেবিট ক্রেডিট দিব। ডেবিট দিকে 4টা কলাম, ক্রেডিট দিকে 4টা কলাম, মোট 8টা। তাহলে আমরা এখানে নগদের 6টা লেনদেন আছে। কোন কোন তারিখ? প্রথমত আমরা ফলো করব আমাদের যেই 1 তারিখে লেনদেন কি আছে, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদ আছে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে আমরা ডেবিট দিকে লিখবো কি হিসেব লিখে, যথারীতি আমরা সাল এবং তারিখ লিখে বলবো কি হিসেব লিখবো, বিপরীত হিসাব কাজ মূলধন। তাহলে 1 তারিখে আমরা লিখবো মূলধন হিসাব, কারণ নগদান হিসাবে ঘরে কখনো কোথাও নগদান হিসাব লেখা নাই, লেখা যাবে না। তার বিপরীত 1 তারিখে মূলধন হিসাব কত টাকা? 1 লক্ষ টাকা। এরপর আমরা দেখব 2 তারিখে লেনদেন আছে, নগদ আছে ক্রেডিট দিকে, নগদ আছে ক্রেডিট দিকে। তাহলে কি হিসাব লিখবো? বিপরীত হিসাব, আসবাবপত্র হিসাব। কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো 2 তারিখ, আসবাবপত্র হিসাব। এরপরে আছে নগদ কোন 5 তারিখে ডেবিট দিকে, ডেবিট দিকে লিখবো কি হিসাব লিখে? বিক্রয় হিসাব লিখে। ডেবিট দিকে লিখবো কি হিসাব লিখে? বিক্রয় হিসাব লিখে 5 তারিখ, যাতে টাকাটা লিখে ফেলছি। এরপর আমরা দেখবো 5 তারিখের পরে হলো 12 তারিখ। 12 তারিখ নগদ আছে কোন দিকে? ক্রেডিট দিকে আছে। আমরা কি হিসাব দিয়ে লিখবো? পাওনাদার হিসাব, যেহেতু নগদান হিসাবে ঘরে নগদান হিসাব আসবে না, তার বিপরীত হিসাব এখানে পাওনাদার। 12 তারিখে আমরা পাওনাদার, 12 তারিখে আমরা পাওনাদার হিসাব, যেহেতু ক্রেডিট দিকে হবে, যেহেতু নগদান ক্রেডিটে আছে। এরপর আমরা 12 তারিখের পরে দেখবো 18 তারিখ। 18 তারিখে নগদ আছে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে হবে কি বলে লিখে? ব্যাংক হিসাব লিখে, ব্যাংক হিসাব লিখে 18 তারিখে টাকাটা যথারীতি বসবে। এরপরে আছে আমাদের 18 তারিখের পর 28 তারিখ ক্রেডিট দিকে আছে নগদান, ক্রেডিট দিকে হবে কি লিখে? বেতন লিখে। খেয়াল করো, বেতন লিখে কত? 5,000 টাকা। তাহলে আমাদের 6টা লেনদেন হয়ে গেছে। 1 তারিখ, 5 তারিখ এই ডেবিট দিকে হয়েছে, 2 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 28 তারিখ ক্রেডিট দিকে হয়েছে। এখন আমরা পোস্টিং এর কাজ শেষ, যথারীতি আমরা এখন ব্যালেন্সিং করব। তাহলে আমরা যোগ করার পরে দেখব কোন দিক বড়। ডেবিট দিকে আমার যথারীতি 1 লক্ষ এবং 25,000 টাকা যোগ করলে হবে 1,25,000 টাকা। আর এখানে সবগুলো যোগ করলে 1,25,000 টাকা হবে না। তাই আমার যে ডেবিট ব্যালেন্স যেহেতু বড় 1,25,000, সেটা উভয় দিকে বসাই দিব, যাতে রেখাটা সমান থাকে। এভাবে রেখাটা সমান থাকে। 1,25,000 1,25,000 দিয়ে দুইটা দাগ রেখা টেনে ক্লোজ করব। এদিকে কিন্তু টাকাটা কম আছে, কত টাকা কম আছে সেটা বের করতে হলে সহজে 1,25,000 টাকা থেকে সবগুলো যোগফল, অথবা 1,25,000 টাকা থেকে আমি 20,000 বাদ দিব, 10,000 বাদ দিব, 15,000 বাদ দিব, 5,000 বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার এদিকে 75,000 টাকা ব্যালেন্স বের হয়েছে। 1,25,000 টাকা দিয়ে এখানে যোগফল টোটাল 50,000 বাদ দিলে কত হবে? 75,000। এই 75,000 টাকা একটা ব্যালেন্স সিডি দিকে এখানে ব্যালেন্স হিসেব মিলাইতে হবে। টোটাল 50,000 আর 75,000 যোগ করলে 1,25,000, অথবা 1,25,000 থেকে 50,000 বাদ দিলে 75,000 হবে। আর আমরা এটা হবে ব্যালেন্স সিডি, এই ব্যালেন্সটা নিচে নিতে হবে। ওই জন্য আমরা সিডি মানে ক্যারেট ডাউন, নিচে নিতে হলো বা স্থানান্তরিত হবে। আর সিডিটা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে মাস চলবে ওই মাসের শেষ দিন হবে। মার্চ 31 দিনে হয়, শেষ দিন হলো 31 তারিখ। ব্যালেন্স সিডি রে 75,000, এই 75,000 যথারীতি নিচে নামবে ব্যালেন্স বিডি দিকে। আমি আবার বলেছি যেদিকে সিডি হবে তার বিপরীত দিকে বিডি। পরের মাসে 1 এপ্রিল আমি চিহ্নিত দিয়ে তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি। ঠিক একইভাবে আমার মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, অন্যান্য হিসাবগুলো একইভাবে। যেমন এখানে মূলধন আছে একটা মাত্র, মূলধন আছে কোন দিকে? ক্রেডিট দিকে আছে। তাহলে এই লেনদেনটা মূলধন হিসেবে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসছে, দেখা হতো ক্রেডিট দিকে বসে নগদান হিসাব। মূলধন হিসাবে একটা আর কোনো লেনদেন নেই, তাই এই 1 লক্ষ টাকা নিচে বসে ক্লোজ করে দিবে। এদিকে কিছু নেই, যেদিকে টাকা কম থাকবে ওইদিকে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি লিখতে হলে যে মাস চলে ওই মাসের শেষ দিন ব্যালেন্স সিডি যথারীতি বসবে, 1 লক্ষ টাকা দিবে এখানে। তাহলে 1 লক্ষ সর্বদিক সমান হয়ে গেল। যেটা সিডি হবে তার পরবর্তী তার বিপরীত দিকে, এটা ডেবিট দিক ছিল এটা ক্রেডিট দিকে হয়ে যাবে ব্যালেন্স বিডি। আগে এখানে ব্যালেন্স সিডি ছিল ক্রেডিট দিকে, বিডি হয়েছে ডেবিট দিকে। এখানে সিডি হয়েছে ডেবিট দিকে, বিডি হবে ক্রেডিট দিকে পরবর্তী মাসে 1 তারিখ। একইভাবে আসবাবপত্র হিসাবে আমাদের একই নিয়ম। আসবাবপত্র হিসাব আছে 2 তারিখে ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে হবে কি লিখে? নগদান হিসাব লিখে। আসবাবপত্র হিসাব ডেবিট দিকে হবে নগদান হিসাব লিখে। যেহেতু লেনদেন একটা 20,000 টাকা এটা পেয়েছে, এটা বসাই দিবে, এদিকে কোনো টাকা নাই।
ওদিকেও টাকা 20,000 টাকা লিখতে হবে, যেহেতু উভয় দিক সমান করতে হবে। তো এখানে যেহেতু টাকা নাই, এখন যে মাস চলবে শেষ দিন ব্যালেন্স সিডি লিখতে হবে 20,000, যেটা সিডি হবে পরবর্তী মাসের 1 তারিখ, এপ্রিল 1 তারিখ ব্যালেন্স বিডি। তারপরে আমরা ক্রয় হিসাবও করবো একইভাবে। তো ক্রয় হিসাব এখানে আমাদের জাবেদার মধ্যে ক্রয় হিসাব আছে 3 এবং 25 তারিখ। আমরা খেয়াল করি, আমার 3 তারিখে ক্রয় ডেবিট দিকে আছে, ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট, তাহলে ডেবিট দিকে হবে কি লিখে পাওনাদার হিসাব লিখে। 25 তারিখে আছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে আমার ক্রয় দোনো দিকে ডেবিট হয়েছে, কিন্তু হিসাবের শিরোনাম হবে বিপরীত। যেমন এখানে পাওনাদার হিসাব লিখবে ডেবিট দিকে, আর এখানে ডেবিট দিকে লিখবো ব্যাংক হিসাব লিখবে। এখন আমরা ফলো করি, তাহলে মার্চের 3 তারিখ পাওনাদার লিখবে ডেবিটে আমরা বসছে, মার্চের 25 তারিখ ব্যাংক হিসাব লিখবে ডেবিটে। আর কোনো ক্রয়ের লেনদেন নেই। 36,000, 30 এবং 6 যোগ করলে 36,000। যেহেতু এখানে কোনো টাকা নেই, কিন্তু টাকাটা আমাকে উভয় দিকে সমান করে দাগ রেখা টেনে লিখতে হবে 36,000 ক্লোজ। এখানে যেহেতু টাকা নেই, এই টাকাটা দিতে হবে, না হলে উভয় দিক সমান হবে না। যেটা টাকা দিব, যে টাকা যতটুকু টাকা কম থাকবে, এখানে যেহেতু ক্রেডিট দিকে 1 টাকাও নেই, 36,000 টাকা বসে গেছে। যে মাস চলবে ওই মাসের শেষ দিন ব্যালেন্স সিডি 36,000 টাকা, যেটা সিডি হবে তার পরবর্তী মাসে যেমন এপ্রিল 1 ব্যালেন্স বিডি হবে। যাদের দিকটা সবগুলো একই নিয়ম, 36,000 টাকা বসবে। এরপর আমরা এখন দেখবো পাওনাদার। আমার পাওনাদারের লেনদেন কয়টাতে আছে আমরা একটু ফলো করি। পাওনাদার রয়েছে আমার 3 তারিখে পাওনাদার ক্রেডিট আছে, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো 3 তারিখে 3,000 টাকা, 3 তারিখে ক্রয় হিসাব লিখে 30,000 টাকা। তাহলে আমরা পাওনাদার যে হিসাব সেখানে ক্রেডিট দিকে লিখবো কত, ক্রেডিট দিকে লিখবো পাওনাদার মার্চ 3, পাওনাদার ঘরে ক্রয় হিসাব লিখে 30,000 টাকা। এরপর আমাদের আর কোথায় পাওনাদার আছে আমরা একটু দেখি। লেনদেন থেকে আমাকে নিতে হবে মার্চ 8 পাওনাদার হিসাব, তাহলে পাওনাদার করে পাওনাদার লেখা যাবে না, লিখতে হবে বই ফেরত, দিকে ডেবিট দিকে বই ফেরত। আর পাওনাদার আছে 12 তারিখ, 8 এবং 12, এখানেও ডেবিট দিকে আছে নগদান হিসাব। 8 তারিখে লিখবো বই ফেরত, আর ওটাতে লিখবো নগদান হিসাব। দেখো 8 তারিখে আমরা বই ফেরত হিসাব লিখলাম এবং 12 তারিখ লিখলাম কি নগদান হিসাব। এখন আমরা যোগ বিয়োগ করবো, এখানে 10 দিয়ে 12,000, এদিকে আছে 30,000, তাহলে 30,000 বড়, এটা ওই দিকে লিখতে হবে 30,000 30,000, কিন্তু এদিকে 30,000 ছিল না, 12,000 ছিল, তাহলে 30,000 থেকে 12,000 গেলে 18,000। এই 18,000 টাকা সিডি, যেটা সিডি হবে তার পরবর্তী মাসের 1 তারিখ বিডি। সবগুলো একই নিয়ম। এরপর আমরা দেখবো বিক্রয় হিসাব। আমার যা বেদায় বিক্রয় কয়টা আছে, 5 তারিখ আছে বিক্রয় হিসাব, বিক্রয় ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে হবে নগদান হিসাব দিকে। আর বিক্রয় আছে 22 তারিখ, ক্রেডিট দিকে হবে, এটাও ব্যাংক হিসাব। তাহলে আমরা বিক্রয় পেলাম দুইটা ক্রেডিট দিকে, 5 তারিখ এবং 22 তারিখ, যথারীতি বিপরীত হিসাব। একটাতে নগদান হিসাব হবে আর এটাতে ব্যাংক হিসাব হবে। যোগ করার পরে 33,000 টাকা। এই 33,000 টাকা ওদিকে বসবে, এদিকে কোনো 1 টাকাও নেই, তাই সমস্ত টাকাটা ব্যালেন্স সিডি হিসেবে লিখবে 33,000, যেটা সিডি হবে তার পরবর্তী মাসে আর 1 তারিখ বিপরীত দিকে ব্যালেন্স বিডি। এখন আমরা দেখবো বই ফেরত। আমরা জানি জাবেদার মধ্যে আমরা পেয়েছি বই ফেরত কোন দিকে থাকে, বই ফেরত থাকে ক্রেডিট দিকে। বই ফেরতের লেনদেন হলো 8 তারিখ, বই ফেরত ক্রেডিট দিকে আছে, দেখো ক্রেডিট দিকে। তাহলে বই ফেরতে আমরা কি লিখবো, পাওনাদার হিসেব লিখে 8 তারিখ লিখবো। একটাই লেনদেন, পাওনাদার হিসেব লিখে ক্রেডিট দিকে, এখানে ক্রেডিট দিকে পাওনাদার হিসেব লিখে 2,000 টাকা লিখতে হবে। যেহেতু বই ফেরতে আর কোনো লেনদেন নেই, 2,000 টাকা এখানে বসাইতে হবে। প্রথমে এটা একটা রেখা টেনে 2,000 টাকা নিচে লিখে 2টা দাগ দিয়ে ক্লোজ, এদিকে লিখতে হবে 2,000 টাকা, 2টা দাগ দিয়ে ক্লোজ। উপরে কোনো টাকা নেই, তাহলে ব্যালেন্স সিডি লিখতে হবে। আর ব্যালেন্স সিডি আমি আবার বলছি যে মাস চলে মাসের শেষ দিন, যেদিকে সিডি হয়েছে তার বিপরীত দিকের নিচে ব্যালেন্স বিডি লিখতে হবে, এপ্রিলের 1 তারিখ, পরবর্তী মাসে 1 তারিখ। এরপর আমরা দেখবো আমাদের ব্যাংক হিসেবে লেনদেন গুলো কয় তারিখে আছে, আমরা জাবেদা থেকে সেটা চিহ্নিত করতে হবে। প্রথমত ব্যাংক হিসাব আছে আমার 18 তারিখ ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে হবে নগদান হিসাব লিখে। 22 তারিখ রয়েছে, এটাও ডেবিট দিকে আছে, ব্যাংক ডেবিট দিকে হবে বিক্রয় হিসাব লিখে। 25 তারিখ রয়েছে, ক্রেডিট দিকে লিখতে হবে ক্রয় হিসাব লিখে। তাহলে 18 তারিখে লিখতে হবে, 22 তারিখে লিখতে হবে, 25 তারিখে লিখতে হবে। তোমরা খেয়াল করো, 18 তারিখ হয়েছে, এখানে 18 তারিখ হবে, এখানে 18 তারিখ হবে নগদান হিসাব 15,000 টাকা, 22 তারিখে হবে বিক্রয় হিসাব 8,000 টাকা। ক্রেডিটে আছে একটা 5 তারিখে ক্রয় হিসাব 6,000 টাকা। এখানে যোগ করার পরে কথা হবে
15 8 23,000, এদিকে আছে 6,000। তা যেহেতু 23,000 উভয় দিকে বসাইতে হবে, 23,000 থেকে 6,000 গেলে আর 17,000, যেটা এটা সিডি, যেটা সিডি হচ্ছে তার পরবর্তী মাসের 1 তারিখ বিডি হবে যথারীতি। এরপরে শুধুমাত্র আমাদের আছে আর বেতন হিসাব। বেতন আমরা জানি শেষ লেনদেন, বেতন আছে ডেবিট দিকে, ডেবিট দিকে হবে নগদান হিসাব লিখি, ডেবিট দিকে হবে নগদান হিসাব লিখি। দেখো তোমরা, ডেবিট দিকে হবে নগদান হিসাব লিখি 5,000 টাকা। 5,000 টাকা এখানে বসাই দিবি, উভয় দিকে 5,000 বসাইতে হবে। এদিকে টাকা নাই বিদে এখানে ব্যালেন্স সিডি 5,000 টাকা লিখবি এবং পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি লিখবি। যেটা সিডি হবে, যত টাকা সিডি হবে তার বিপরীত দিকে নিচে, আবারও বলছি তার বিপরীত, সিডি হয়েছে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে দেখো তোমরা ক্রেডিট দিকে, ঠিক তার বিপরীত ডেবিট দিকে এখানে বিডি লিখতে হবে, ব্রড ডাউন থেকে আনিত, এবং পরবর্তী মাসে 1 তারিখ এপ্রিল 1 5,000 টাকা বসে যাবে। এই হলো টিচক পদ্ধতিতে খতিয়ানভুক্তকরণ বা খতিয়ান করার নিয়ম। তাহলে আমরা জানি খতিয়ান তৈরি করা বাধ্যতামূলক। খতিয়ানের প্রথম ধাপ হলো পোস্টিং, পরবর্তী ধাপ হলো ব্যালেন্সিং। আমরা যাবতীয় থেকে লেনদেনগুলো যেভাবে লিপিবদ্ধ করবো হিসেবের নাম দিয়ে, এটা হলো পোস্টিং, এবং যোগ বিয়োগ করে আমরা যে যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করছি, এটা হলো ব্যালেন্সিং। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ক্লাসটা বারবার দেখবে, যেটা প্রবলেম মনে হচ্ছে তুমি বারবার রিপিট করে দেখবে, তাহলে আশা করছি তোমরা বুঝে যাবে। তো আমরা আগামী ক্লাসের জন্য তোমাদেরকে একটা বাড়ি কাজ দেবো, এটাও তোমাদের বই থেকে নেওয়া। রুমা এন্টারপ্রাইজের নিম্নোক্ত লেনদেনগুলো খতিয়ানভুক্ত করবে, উদ্বৃত্ত নির্ণয় করবে। এখানে যে লেনদেনগুলো আছে আমরা শুধুমাত্র টি ছক পদ্ধতিতে তোমরা এটা করবে। 1 থেকে 25 তারিখ পর্যন্ত লেনদেন আছে। প্রথমে জাবেদাগুলো করে ফেলবে। জাবেদা থেকে আমাকে হিসেব বের করতে হবে যে কয়টা আমরা জাবেদার ছক করব, সেটা ডিপেন্ড করবে লেনদেনের উপর। আমার আবারও বলে রাখি, আমার যদি নগদান যদি একাধিকবার আসে, একাধিক জাবেদায়, তাহলে আমি নগদানকে একবার হিসাবে ধরবো। অর্থাৎ নগদানের জন্য একটি মাত্র ছক অঙ্কন করব, ওই ছকে সকল নগদান আসবে। আমরা খতিয়ান করার সময় মনে রাখবো আমরা যেটা হিসাব করব, যেমন নগদান করতেছি, নগদান যদি ডেবিট থাকে লেনদেনটা ডেবিট হবে, বিপরীত হিসাব। এই নিয়মে আমরা করব। যখন যোগ বিয়োগ করব, যেদিকে টাকা কম আছে সেদিকে আমরা কি দিব, ব্যালেন্স সিডি। যেটা সিডি হবে তার পরবর্তী মাসের 1 তারিখ বিপরীত দিকে ব্যালেন্স বিডি হবে। তো আশা করছি তোমরা বাড়ির কাজটা ভালোভাবে করবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।